হ্যাঁ আচ্ছা বলেন। হ্যালো স্যার, কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি, বলেন। জি, মানে আমি হচ্ছে জুনের 1 তারিখের আগের দিনকে আমি বাসা চেঞ্জ করার সময় কুকুর আমার পিছন দিয়ে হাঁটা গেছিল। তো আমি মানে বুঝতে পারিনি এই বিষয়টা কি হয়েছিল। মানে আমি চেক করে দেখি পায়ের মধ্যে মানে কোনো দাগও দেখে নেই, কোনো আঁচড়ও দেখে নেই, রক্ত দেখে নেই, কিন্তু ভয় লাগছিল। আচ্ছা যার কারণে আমি তার পরের দিনে ঢাকা মেডিকেলে যাই। আচ্ছা যাওয়ার পর এখানে ঘটনা বলার পরে তখন তারা আমাকে আর কি প্রাথমিকভাবে 3টা মানে ভ্যাকসিন সাজেস্ট করে। আমি আচ্ছা প্রথম দিন, তৃতীয় দিন আর হচ্ছে কুরবানিদের একদিন পরে, মানে আমার ভ্যাকসিনের ডেট ছিল 1 জুন, 4 জুন আর 8 জুন 2025। তো আচ্ছা এই ভ্যাকসিন গুলো আমি নিয়ে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন ছিল না তখন, কারণ রক্ত বের হয়নি। কিন্তু রিসেন্ট এই 1 সেপ্টেম্বর রাত্রে আমি মানে গ্রামের থেকে আসার পরে বাসা যখন গেট দিয়ে ঢুকি রাত্রে, তখন 10:30 11:30 মধ্যবর্তী সময়। আচ্ছা আচ্ছা তো আমি বাসার গেট অন্ধকার ছিল, লাইটও ছিল না, প্রবলেম ছিল। তো আমি মানে গেটে পাড়া দেওয়ার সাথে সাথে ওইখানে একটা কুকুর শোয়া ছিল, আমি খেয়াল করিনি, দেখিও নাই। তো পাড়া দেওয়ার পরে নরম লাগছে, তখন ভয় পেয়ে গেছি, ভাবছি কুকুর এখানে কনফার্ম। আমাদের বাসায় এখানে কুকুর শুয়ে থাকে অনেক সময়। আচ্ছা আচ্ছা তো আমি দৌড় দিয়ে চাইপা যেতে নিয়েছিলাম যাতে আমার আচর না দিতে পারে। তো আমি চাইপা দেওয়ার সাথে সাথে সে আমাকে একটা আচরও বসায় দেয়। আচ্ছা আচ্ছা তো আচর বসানোর পরে আমি ওই আচরের মানে ফটো তুলে রেখে দিছি মোবাইলের মধ্যে, যাতে পরে দেখাইতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ তো পাঠিয়ে। আচরের এটা ছিল এরকম যে চামড়াটা ভিতর দিয়ে লাল হয়ে গেছে, মানে যে রক্তের যে লাল ফোঁটাটা আছে না, হ্যাঁ এটা দেখা যেতেছে, কিন্তু রক্ত গড়ায় গড়ায় যে পড়তে এরকমটা না, কারণ মানে ওরকম ভাবে একবার মাংসর ভিতর ঢুকেও যায়নি, মানে সাদা চামড়া দেখা যেতেছে এখনো। আচ্ছা আচ্ছা, এটা অ্যাব্রেশন তো আমি হয়েছে কি আর কি, করছি, ঘর্ষণজনিত দাগ। হ্যাঁ বুঝতে পারছি, বলেন। তো মানে ব্লাড দেখা গেছে, আমি কি করছি, যায়া বাসার মধ্যে কোন রকম সাবান ছিল, তিব্বত যে কাপড় কাচা সাবান আছে না, হ্যাঁ হ্যাঁ এটা অল্প পরিমাণে ছিল, তো বেশি ছিল না। তো আমি এটা কি করছি, হাতে নিয়ে মানে ঘষছি, মানে হাতে ফেনা কইরা মানে আকরাতি ফেনার আশেপাশে লাগায়া ঘষছি। আগে কতক্ষণ ঘষছি, ঘষার পরে পানি দিয়ে ধুইছি, এরপরে আবার সম্ভবত সামান্য কিছু সময় ঘষা ধুইছি। আচ্ছা আচ্ছা ধোয়ার পরে তো গোসল করা যে সাবান ওইটা দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। তো এই সময় যখন আমি ধুইছি, ধোয়ার মুহূর্তে ওই পানি আমার চোখে মুখে ছুটে আসছে। হ্যাঁ, আমি আবার ওই পানিতে হাত মুখে ধুইছি, মানে হাত ধুইয়া। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। দিনটা আমি গেছি মেডিকেলে, ঢাকা মেডিকেলে সকালবেলায়। হুম যাওয়ার পরে তো আমার ভ্যাকসিন ডেট হিসাব করতে গেলে 1 জুনের ঘটনা মানে প্রথম ভ্যাকসিন দিই, আর 8 জুনে দেওয়া হয় আমার তৃতীয় ডোজ। তো সেই হিসাবে মানে ভ্যাকসিনের ডেট কিভাবে কাউন্ট হয় স্যার, এটা আমার সঠিক জানা ছিল না, আমার মধ্যে সংশয় ছিল। আচ্ছা আমি এই কারণে চলে যাই ঢাকা মেডিকেল। যাওয়ার পর এখান থেকে আমাকে 3টা মানে ভ্যাকসিন আবার তারা সাজেস্ট করে। তারা আমার কত দেখতে চেয়েছিল, আমি ফোনে উঠে দেখাইছি, কারণ রক্তর বিষয়টা তাদেরকে দেখাই দিব, এটা ভাবছিলাম আমি। হুম হুম তো দেখার পরে তারা যখন আমাকে 3টা ভ্যাকসিন সাজেস্ট করে, আমি তখন তাদের ভ্যাকসিন কাউন্টারে যাওয়ার পরে ওখানে বলতেছিল যে ভ্যাকসিন অ্যাভেলেবল নাই। আচ্ছা এরপরে আমি যাই পিচিতে, ওইখানে যে আমি ভ্যাকসিন অ্যাভেলেবল পাইনি এটা। এরপরে এখান থেকে একটা চ্যানেল ছিল, উনি আমাকে হুম মহাখালীর কথা বলতে। তো আমি ওইখানে যাওয়ার পরে মহাখালী মানে প্রথমে টিকিট কাটতে, পরে গেছি 3 নম্বর কাউন্টার, ওইখানে যিনি ভ্যাকসিন দেয় হুম উনি ভ্যাকসিন মানে আমার অবস্থা বর্ণনা করার পরে তখন সে আমাকে ভ্যাকসিন দিতে চেয়েছিল, কিন্তু এর মধ্যবর্তী সময় আমি আর কি এইসব বিষয়ে একটু সচেতন থাকার চেষ্টা করি। এই কারণে বলছিলাম যে আমি তো 3 মাস আগে ভ্যাকসিন দিয়েছিলাম। হুম তো তখন উনি আমাকে বলছে, মানে ওই ডক্টরের অ্যাসিস্ট্যান্ট বলছিল যে এই কথাটা তো আপনাকে আগে বলতে হবে। হুম তারপর আমি কার্ডটা দেখানোর পরে ওই ডক্টর আমাকে বলে দিতেছে যে আপনার ভ্যাকসিনের ভ্যালিডিটি কাউন্ট করা হবে ভ্যাকসিনের যে লাস্ট ডোজ ওইটার উপরে নির্ভর করে। এক্স্যাক্টলি। তো উনি আমাকে, জি স্যার, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। এটা ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ দিন থেকে কাউন্ট মানে করা হয়। মানে শেষ দিন থেকে কাউন্ট করা হয় না? হ্যাঁ হ্যাঁ, কারণ টিকাটা তো মানে মেইনলি হচ্ছে কি আপনার যেমন টিটেনাস টক্সিটের যে টিকা দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয় বা দেওয়া হয়, সেটা কিন্তু আপনার একটাতেই হয়ে যায়। আর র্যাবিস হচ্ছে এই যে 3টা ডোজ যে আপনি দিলেন, 2 পাশে তো দিছিলেন না, জি, মানে স্যার আমাকে 2 হাতে দিছিল। হ্যাঁ 2 হাতে হচ্ছে 1.1 করে করে এরকম দিতে হয় আর কি, 0.1 এভাবে মিল করে। আর ওটা তোর বুঝি না, মেডিকেল থেকে দিয়ে দিছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি, তাহলে সেই দিন থেকেই গণনা। হ্যাঁ তারপর বলেন। তো শেষ দিন থেকে হিসাব করতে গেলে স্যার আমার মনে করেন আরো মানে ভ্যালিডিটি মানে শেষ হইতে হইতে 3-4 দিনের মতো বাকি ছিল। তা আমি দিচ্ছিলাম কি কারণে, যে আমার কথা হলো যদি প্রথম দিন থেকে যদি ভ্যালিডিটি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমার 30 দিন ওভার হয়ে গেলে আবার ভ্যাকসিন নিতে হবে, মানে এটা আমি সাধারণ মানুষ হিসেবে আর কি কাউন্ট করে গেছি। হুম হুম তো ওইখান থেকে যে ডক্টর ছিল উনি আমাকে বলছে আমাকে ভ্যাকসিন দিতে হবে না। তো তার মনের মধ্যে ঢাকা মেডিকেলে যে আমাকে সাজেস্ট করছিল হুম হুম এটার জন্য আমার অন্তরে ভয় ঢুকে গেছে। এটা আমি পরপর 2বার ডক্টর রুমে ঢুকছি, আমি বলছি যে এই কেসটা তো খুবই সেন্সিটিভ, হুম হুম আমি আর কি এই বিষয়ে খুব সচেতন থাকতে চাই, আমার যদি ভ্যাকসিন প্রয়োজন হয় স্যার আপনি আমাকে দেন, অসুবিধা নেই। হুম পরে ডাক্তার বলতেছে যে আপনার এটা দরকার নেই। তো এক পর্যায়ে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আমাকে বলতেছে ওনারা তো পড়াশোনা করে এই পর্যন্ত আসছে। হুম তো আমার কথা হইলো তার একজন ডক্টর দ্বারা এইভাবে একটা জায়গায় বসে না। হ্যাঁ হ্যাঁ এটা খুব স্বাভাবিক। তো এটা বলার পরে পাশে আরেকজন ছিল আর কি, যিনি উনি হয়তো সম্ভবত ইঞ্জেকশন কোর্স করা, উনি আমাকে বিরক্ত হয়ে বলতেছে
যে তোমাকে যদি কুকুর কামড় দিয়ে মাংস চুইলা নেয় তারপরও তোমার কোনো সমস্যা নেই। তো স্যার একটু মানে সাহস পাই আমি ওইখান থেকে চলে আসার পরে এলাকা আমি কয়েকজনের সাথে পরামর্শ করছি, এক একজন বলতেছে এক এক ধরনের কথা। কেউ বলতেছে ভ্যাকসিন 5টা নেওয়া লাগবে, কেউ বলতেছে কুকুর কামড় দিলে আবারও ভ্যাকসিন নিতে হবে, ঠিক আছে, বিশেষ করে এগুলো ফার্মেসি থেকে বেশি বলা হয়েছে। আবার কেউ বলতেছে 6 মাস ডেট থাকে। তো স্যার এই বিষয়টা আর আমার আহামরি অনেক ধারণা নাই। আমি কি করছি, আবার ঢাকা মেডিকেল গেছি। মানে আমি আক্রান্ত হয়েছি 1 সেপ্টেম্বর, প্রথম দিন গেছিলাম, তারপরে দিন 2 সেপ্টেম্বর ঢাকা মেডিকেলে যাওয়ার পরে স্যার ভ্যাকসিন পাইনি। আচ্ছা, এরপরে মানে 2 সেপ্টেম্বরে মহাখালীতেও পাইনি। এরপরে যে স্যার আমি সকালবেলা ঢাকা মেডিকেল চলে গেছি। ওইখানে যে তাদেরকে বলছি যে স্যার আমি তো মহাখালীতেও গেলাম, পরে আমাকে বলছে যে আপনাকে ওইখানে কি ভ্যাকসিন পান নাই? বলছে স্যার ওইখানে ভ্যাকসিন পাইছি কিন্তু আমাকে ভ্যাকসিন দেয় নাই, কিন্তু আমার কাছে বিষয়টা নিয়ে খুব ভয় লাগতেছে। তো ওইখান থেকে এক ডক্টর আমাকে আবার 3টা ভ্যাকসিনের জন্য সিল মাইরা দিছে। আচ্ছা আচ্ছা, মানে সরি 3টা ভ্যাকসিনের জন্য ডেট দিয়ে দিছে, 3 তারিখ, 6 তারিখ আর একটা হচ্ছে 10 তারিখে। আমি মহল্লার ভিতরে এসে আমি মহল্লায় আসছি, তো ডক্টর এখানে বলছে যে আপনাকে আপাতত ভ্যাকসিন কিনে দিতে হবে। তো 3 তারিখের যে ভ্যাকসিনটা ওইটা আমি মহল্লা থেকে কিনে দিচ্ছি ইনসেপ্টর কোম্পানির একটা ফার্মেসি থেকে। আর ডক্টর বলছে আমাকে 6 তারিখে যে আবার হসপিটালে দেখা করতে, মানে অর্থাৎ ওইখানে যে থাকবে, মানে যদি ভ্যাকসিন থাকে ওইখান থেকে হয়তো তারা দিয়ে দিবে আমাকে, না তো কোনো পরামর্শ দিয়ে দিবে। তো আমি মানে রিসেন্ট আপনার একটা ভিডিও দেখলাম যেখানে আপনি মানে বর্ণনা করছিলেন যে ভ্যাকসিন যদি ঠিক মতো সংরক্ষণ না করা হয় সেক্ষেত্রে নাকি ভ্যাকসিনের কার্যকারিতাও ঠিক মতো হয় না। তো স্যার এই ভিডিওটা দেখার পর আমার অন্তরে আরো ভয় ঢুকে গেছে যে অভ্যন্তরীণ ভাবে কোন ফার্মেসি কিভাবে মানুষকে সাপোর্ট দেয় এটা তো আর আমরা বাহ্যিকভাবে বলতে পারবো না। সেটাই, হ্যাঁ হ্যাঁ, চিন্তার বিষয়। হ্যাঁ, আর আমার মানে যে কুকুর দুইটাকে মনে করেন আমি মানে করতেছি, সন্দেহ করতেছি, একটা হচ্ছে লাল কালার একটা কালো কালার, আমার বাড়ির আশেপাশে থাকে। কুকুরটা সারাদিন বসে থাকে, ওরকম আহামরি উগ্রাচরণও করে না, আবার মাঝে মাঝে উগ্রাচরণ করে কুকুরের সাথে, মানুষের সাথে ওরকম করে না। কুকুরের গায়ে আবার একটা ঘাও আছে, 2টা কুকুরের গায়ে ঘা আছে, যে পছন্দ ধরে না পোকার মতো এগুলা। মানে কুকুরের সামনে যে হাইটা গেল আমাকে নে, তারা স্বেচ্ছায় কোনোই করে না, মানে কামড় দেয় না, আচর দেয় না। কিন্তু দিন পাড়া লাগার কারণে হয়তো কত বোবা প্রাণী ওর তো আর দোষ দিয়া লাগলো, ও পাড়া দিয়ে দিচ্ছে। এখন স্যার আমার ভয় হইতেছে, মানে আমি কি ওভারডোজ নিয়ে নিলাম নাকি ডোজটা ঠিক হয়েছে আমার, বা এই মুহূর্তে আমি কি করতে পারি বা কি করলে আমার জন্য আর যেটা মানে উপকার মানে আমার জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে আমি যে জিনিসগুলো বুঝলাম সেগুলো তো বুঝলামই, বাট যেগুলো আমি আপনাকে এখন প্রশ্ন করবো আপনি একটু উত্তর দেবেন। তাহলে আপনি জুনের 1 তারিখে হচ্ছে প্রথম ডোজ নিলেন, দেন হচ্ছে শেষ করেন হচ্ছে জুনের 8 তারিখে। এটা হচ্ছে মানে যখন হচ্ছে আপনি ফার্স্ট টাইম এক্সপোজড হলেন ওই সময়কার ঘটনা, ঠিক না? তা এখন আপনি রি এক্সপোজড হলেন হচ্ছে আবার মানে 1 সেপ্টেম্বর, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই সময় ওই যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু তারপরেও প্রায় 6-7 দিন কিন্তু আপনার থাকে। 31 মাসের হিসাব করলে দেখা যায় মিনিমাম 5 দিন কিন্তু থাকে। হ্যাঁ, তো এই 5 দিন মানে ডাব্লিউএইচও, অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচও দেখা যায় তারা বলেই রাখছে যে 3 মাস, এটা আপনি জানেন যে 3 মাস পর্যন্ত শেষ টিকা দেওয়ার 3 মাস পর্যন্ত আপনি কিন্তু সেফ থাকবেন। তবে এরকমটা হতে পারে যে দেখা যায় আপনার ওই প্রথমবার ভ্যাকসিন দেওয়ার পরে যে ইমিউনিটিটা মানে আপনার বুস্ট হয়েছে, ওইটার টাইটারটা অনেক ক্ষেত্রে শেষের দিকে এসে আপনার একটু মানে হয়ে যায়, একটু ল হয়ে যায়। তো এটা কেমন হয় সেটা বোঝার জন্য ভাই আমাদের মানে দেশের বর্তমান যে প্রেক্ষাপট, যে একটা ডায়াগনস্টিকে গিয়ে যে আপনি এই যে র্যাবিসের অ্যান্টিবডি টাইটার চেক করবেন সেই সুযোগ কিন্তু নাই। এটা এখনো ওই ভিআইপি দের জন্য অ্যাভেলেবেল। এটা আপনার আমার মতো সাধারণ মানুষরা গিয়ে টেস্ট করানো সম্ভব না, কিন্তু এটা কিন্তু চেক করা যায় উন্নত দেশে, যে আপনার র্যাবিস অ্যান্টিবডিটার মানে টাইটার কেমন আছে, নির্দিষ্ট একটা মাত্রা আছে, ওটা যদি চেক করা যেত তাহলে সবচেয়ে নিরাপদ আপনি থাকতেন। বা এই জিনিসটা কিন্তু রিপোর্ট অনুযায়ী আমি বলতে পারতাম যে এখন আপনারা ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন ছিল না। হ্যাঁ, তো যাই হোক, ওটা যেহেতু করা যায় না এই জন্য আমরা ভ্যাকসিন নেই। তো এখন হচ্ছে আপনি আমাকে জানালেন যে আপনি 3 তারিখ অলরেডি একটা ডোজ নিয়েছেন, সেটা কি আইডি ছিল? আইডি তো হচ্ছে মানে ওই যে ইন্টারডার্মাল আর কি, চামড়ার মধ্যে প্রথমে দিচ্ছেন আপনি। ওই যে প্রথম যখন জুনের টিকাগুলো দিচ্ছেন সেগুলো তো হচ্ছে আপনি চামড়ার মধ্যে দিচ্ছেন, মানে 2 পাশে দিচ্ছে আর কি, 2 হাতেই দিচ্ছে। মোট 6টা। প্রত্যেকটা ইনজেকশন, লাস্টের ইনজেকশনটা মনে হয় স্যার হয়তো আমার 2 হাতে দিচ্ছে, মানে একটা ইনজেকশনে 2 হাতে দিচ্ছে, এরকম কি হয়? হ্যাঁ হ্যাঁ, মানে লাস্টেরটা শুধু না, আপনার এই যে প্রথম দিন জুনের 1 তারিখ 4 তারিখ যেভাবে দিচ্ছে সেভাবেই তো আপনার লাস্ট দিনও দিবে, 2 হাতেই দিবে। স্যার এটা আসলে এক্সাক্ট খেয়াল করতে পারতাছি না, আমার যতটুকু কোনায় 1 হাতে দিয়েছিল, মানে একটু সন্দেহের মধ্যে। 1 হাতে কখনোই হবে না। আপনি যদি রি এক্সপোজার কেস হন, মানে যদি রি এক্সপোজড হন, এখন যে আপনি দিচ্ছেন এই যে সেপ্টেম্বরের 1 তারিখ, এটা কিভাবে দিচ্ছেন? এটা স্যার 1 হাতে দিচ্ছে আমাকে, ডান হাতে। 1 হাতে কি মানে তাহলে তো মাংসে দিচ্ছে নাকি? সম্পূর্ণটা মাংসে দিচ্ছে, রাইট। সম্পূর্ণটা ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখনকারটা ঠিক আছে, কিন্তু ওই যে আপনি প্রথমে জুনে যে দিচ্ছেন সেগুলো কিন্তু আইডি হয়, সবগুলো আইডি
দুই পাশেই দেওয়ার কথা জেনারেলি। হ্যাঁ, আপনি তো হাসপাতাল থেকে দিচ্ছেন ওইখানে। জি জি জি, হসপিটাল থেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার ওই যে ওইখানে দুই পাশেই দিচ্ছে, আপনার হয়তো মনে নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমি এটা ধরে নিলাম যে আপনি প্রিভিয়াসলি মানে দেখা যায় মানে ওই ভালোভাবে ভ্যাকসিনেটেড, ঠিক আছে, জুনেরটা। তো এখন আপনাকে ডাক্তার সাহেব আবার 3টা দিছে। হ্যাঁ, ডাক্তার সাহেব 3টা দিছে। এটা এটারও রেফারেন্স আমার কাছে আছে। WHO রিকমেন্ডেশন হচ্ছে মানে যখন আপনি প্রিভিয়াসলি যখন ভ্যাকসিনেটেড আপনি হবেন, হ্যাঁ, প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড পার্সন যদি আপনি হন, তাহলে পরবর্তী সময়ে আপনার ডোজ অনলি 2টা হবে। যেমন আপনি 3 তারিখে দিলেন না, তাহলে 4, 5, 6 তারিখ মানে আগামীকালকে যেটা দেবেন সেটা দিয়ে শেষ। সেটা দিলে আবার দেখা যায় আপনি আবার নেক্সট 3 মাসের জন্য ইমিউনিটিটা বুস্ট করতে পারবেন। আর যেটা আপনাকে অতিরিক্ত ডোজ দিয়েছে সেটা তো মানে ওই ডোজের মধ্যে পড়ছে না, এটা রেফারেন্স আমি আপনাকে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। এটা অনেক ভুল হয়, আর এটা নিয়ে প্রায় অনেকে আমার সাথে কথা বলে। আপনি হয়তো আমার লাইভ গুলো যদি দেখে থাকেন, লাইভে দেন হচ্ছে এরকম মানে অনেক পেশেন্ট আছে যাদের হচ্ছে যে ইয়েগুলো আমি শেয়ার করি, তো সেখানে কিন্তু অনেক এরকম আছে যে এই যে প্রথমবার যাওয়ার পরে এইভাবে 2 পাশে করেছে, 3বার দিছে, পরের বারও 3বার দিছে। বাট এগুলো দেওয়ার নিয়ম হচ্ছে যদি আপনি আইডিও দেন, এখন যদি আপনি আইডিও দেন মানে যে চামড়ার মধ্যে যেটা প্রথমবার যেটা দিচ্ছেন 2 পাশে, সেটা এখন দিতে হবে 1 পাশে। বুঝতে পারছেন? আর যে 1 পাশে বলতে স্যার 1 হাতে না চামড়ার মধ্যে? 1 হাতে। আগে তো আপনি 2 হাতে দিচ্ছেন, মানে প্রথমবার যখন দিচ্ছেন তখন আপনাকে 2 হাতে দিছে, মানে প্রথম দিন 2 হাতে। খেয়াল করতে পারতেছি না। না, এটা হয় মানে ওই যে যদি ওইখান থেকে দিয়ে থাকেন তাহলে 2 পাশেই দিবে, এটা আপনার হয়তো মনে নেই। 2 পাশেই দেয় ওরা, 1 পাশে কখনোই দেয় না। ইভেন যারা হচ্ছে রি-এক্সপোজ যারা হয় ওদেরকে ওরা 2 হাতেই দিয়ে দেয়। কিন্তু নিয়ম হচ্ছে যে এখন আপনার যে সিচুয়েশনটা, এই অবস্থায় কিন্তু আপনাকে 1 পাশে দেওয়া উচিত। 1 পাশে যদি চামড়ার মধ্যে দেয় 1 পাশে দেওয়া উচিত, কিন্তু এখনো তারা গেলে এরকম 2 পাশেই দিয়ে দেয়। এরা অনেক ক্ষেত্রে জানে না। আমাকে তো হ্যাঁ জি জি জি, অনেক ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো প্র্যাকটিস নেই আসলে, মানে যদিও খাতা কলমে আছে। ইভেন এক মেডিকেল অফিসারের সাথে দেখা যায় আমার একটু বাকবিতন রয়েছে গত সপ্তাহে। এই মানে আপনাদের মতন একজন পেশেন্ট কথা বলছিল, পরে আমাকে ধরাই দিচ্ছে। তা আমি বললাম যে আমার কাছে তো স্যার রেফারেন্স আছে, আর আমিও দেখা যাচ্ছে চিকিৎসা পেশার জড়িত, আমি একজন প্যারামেডিক যদিও সামান্য, বাট আমার কাছে এগুলোর তথ্য আছে, আমি এগুলো নিয়ে কাজ করেছি। তো বলছে আপনি তো তাহলে বেশি জানেন। তা আমি বললাম যে ওইটার রেফারেন্সটা একটু আমাকে দেবেন কাইন্ডলি, যে মানে এই যে 3বার যে আপনি সাজেস্ট করলেন, এখন তো 3বার হবে না, জেনারেলি 2বার হবে। এই রেফারেন্স আমি দিয়ে দিয়েছিলাম ওই পেশেন্টকেও। তো ওই দেখানোর পরে তো উনি বলে যে আপনার চিকিৎসা আমি করবো না, এরকম আর কি। কিন্তু ওরা কোনো ভ্যালিড কোনো রেফারেন্স দেখাতে পারে না। বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা। এখন আপনার সাথে কিন্তু একই ঘটনা ঘটছে, এখন আপনার 3টা কিন্তু প্রয়োজন নেই। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, 3টা প্রয়োজন নাই, আর আপনাকে রেফারেন্স গুলো আমি দিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপে। দেন যে বইটা থেকে আমি দেখাচ্ছি সেই বইটার নাম, পেজ নাম্বার সহ থাকবে। আপনি চাইলে কোনো মেডিকেল অফিসারের সাথে গিয়ে এটা ডিসকাস করতে পারেন। যদি মানে উনি আমাকে বলছিল যে আমাদের নতুন রিসার্চ এটা আসছে, তো রিসার্চের তো একটা পজিশন পেপার বা একটা ইয়ে তো থাকবে, ঠিক না? তারপর সেটা আমাকে একটু দেন, তাহলে আমার জন্য একটু বেটার হবে আর কি, যেটা আমি জানি না। উনি একটু রাগ করে ফেলছে আর কি। তো এটা মানে গত সপ্তাহের কথা জাস্ট, কিন্তু আমার প্রতি মাসে এরকম দিয়ে একটা ঘটনা ঘটে হয়, কিন্তু ওরা আসলে ভ্যালিড কিছু দিতে পারে না। এটা হচ্ছে মন গড়া টাইপের হচ্ছে একটা চিকিৎসা ওরা দিয়ে দেয় আর কি। মানে আপনাকে একদম বিপদমুক্ত রাখতে গিয়ে কিন্তু আসলে এই যে ওভারডোজটা হলে কি হবে, WHO কিন্তু এই ব্যাপারে কিছু বলে না। একটা সময় গিয়ে ধরেন মানে ধরেন যে করোনার টিকাগুলো যে আমরা নিছি, অনেকের কিন্তু অ্যালার্জি সমস্যা দেখা দিচ্ছে, দেন অনেক টিকা কিন্তু ব্যান হয়ে গেছে, তাই না? কিন্তু পরবর্তী সময়ে ধরেন WHO এমন কিছু বাইর করলো যে যারা হচ্ছে যে অতিরিক্ত মাত্রাতে এই ভ্যাকসিন গুলো নিচ্ছে তাদের দেখা যায় লিভারের একটা অংশ হচ্ছে ড্যামেজ হওয়া শুরু করছে, তো এই টিকাটা বন্ধ। তখন কি আর কিছু করার থাকবে ভাই? এরকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটতে পারে, আর এরকম এরকম ঘটনা ঘটতে পারে। তো এই জন্য ওভারডোজ নেওয়ার ব্যাপারে আমি মানে খুবই তৎপর। ইভেন আমি কথাও বলি অনেকের, এই যে আর রেফারেন্স গুলো দিলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারবেন। তবে এখন না আমার মতে কি, যেহেতু আপনি মাংসে দিচ্ছেন 3 তারিখে, আপনি আগামীকালকে মাংসে আরেকটা দিয়ে ফেলবেন। দেন আর ওই যে তৃতীয় যেটা সেটা দিতে হবে না, ঠিক আছে? আর প্রয়োজন যদি সম্ভব হয় ওই মেডিকেল অফিসারের সাথে দেখা করবেন। আমি যে রেফারেন্সটা দিব আপনাকে, সেটা নিয়ে দেখা করবেন যে ভাই যে মানে স্যার আমাকে তো এটা দেওয়া হয়েছে, তো অ্যাকর্ডিং টু WHO ডিরেকশন এই যে এটা তো এরকম এরকম হওয়া উচিত, এখন এই যে 3টা কেন হয় স্যার? তখন উনি অ্যান্সারটা কি আমাকে জানাতে পারেন। আর যদি আমি ফ্রি থাকি সেক্ষেত্রে আমি অবশ্যই আপনার কল রিসিভ করে কথা বলবো। এটা আমি কোনো মেডিকেল অফিসার ডক্টর জিজ্ঞেস করলে কি মানে ওনারা কি রাগটা করবে নাকি? বেশিরভাগই তো রাগ করে, এখন বেশিরভাগই রাগ করে। তারপর আপনি তো মানে এটা জানা তো আপনার অধিকার, এটা জানা অধিকার আছে আপনার। তো সেই ক্ষেত্রে তো আসলে ওনারা জোর করে একটা ডোজ এই যে বাড়তি দিচ্ছে। আমি বললাম যে অদূর ভবিষ্যতে এমন ঘটনা আল্লাহ না করুক, এমন কিছু না হোক, কিন্তু এমন হইতে হতে পারে, তাই না?
ওভারডোজটা নিলে কিন্তু আপনার যে ইমিউনিটিটা দেখা যায় খুব ভালোভাবে বুস্ট হয়। তো এইটার কারণে দেখা যায় আপনার যেই মানে ইমিউন সিস্টেম আছে, মানে রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে, ওইটার উপর যদি খারাপ কোনো প্রভাব ফেলে, মানে এটা দূরবর্তী সমস্যা হতে পারে, এখন কোনো সমস্যা নাও দেখা দিতে পারে, কিন্তু অদূর ভবিষ্যতে যদি গিয়ে সমস্যা হয় তাহলে তো আর কিছু করার থাকছে না। কিন্তু এটার জন্য লাইয়েবল হবে কিন্তু এই যে এক্সেসিভ ডোজটা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি বলবো ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, ওনাকে তো আবার আপনি সেকেন্ড টাইম গেলে পাবেন কিনা তারও নিশ্চয়তা নাই। সম্ভাবনা আছে স্যার পাওয়ার। যদি থাকে তাহলে আমি রেফারেন্স গুলো দিচ্ছি আপনাকে। উনি যদি বলে যে হ্যাঁ আমার কাছে রেফারেন্স আছে, এই যে পরবর্তী ডোজটা 3টাই হবে একবার দেওয়ার পরে, আপনি তো ওনাকে বলছেন যে আমি তো প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড, তারিখগুলো বলছেন না, এগুলো বলছেন না? তো সেই ক্ষেত্রে আমি আবার বলবো, হ্যাঁ আমি আমার ভ্যাকসিনের কার্ড ওনাকে দেখেছিলাম। প্রথমে মানা করার পরেও মানে একজন মেডিকেল ম্যাডাম ছিল ডক্টর, উনি আবার মানে রিক্সা নিয়ে উনি বলছে যে ডোজটা তো প্রথম দিকে দাও, সাজেস্ট করে, তো আমি আর কি দিয়ে দিচ্ছি আমাকে লিখে দিয়ে দিচ্ছি। তো আমি না পাওয়ার পর যখন মহাখালী গেছিলাম, মহাখালীর ডক্টর আমাকে ভ্যাকসিন দিলই না। বুঝতে পারছি, বাট ভ্যাকসিন লাগবেই। এখন তো মানে ঘটনা হয়ে গেছে দুই রকম। একটা হচ্ছে যে আপনাকে ভ্যাকসিন, একটা হচ্ছে যে আপনার মানে আরো 4-5 দিন হাতে ছিল, এটা একটা ব্যাপার। দেন আবার দেখা যায় ভ্যাকসিন আপনাকে সাজেস্ট করলো, মানে দ্বিতীয় যে ঘটনাটা ভ্যাকসিন সাজেস্ট করলো সেটা হচ্ছে মানে ওভারডোজ, এই হচ্ছে ব্যাপার আর কি। তারপরও ভালো আপনি মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট সময়ে আমাকে কল দিচ্ছেন বা আমার সাথে কথা বলতে পারছেন, এটা একটা মানে ভালো দিক আমি মনে করি। কারণ অনেকে আছে দেওয়ার পরে, হ্যাঁ দেওয়ার পরে হচ্ছে যে মানে কথা বলতে আসে, তো তখন তো আর কিছু করার থাকে না, তখন না সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু করে না। এমনিতে ক্ষতি নাই, আপনার ইমিউনিটি বুস্ট হচ্ছে বা আপনার যে টাইটার থাকার কথা, র্যাবিস অ্যান্টিবডি যেটা থাকার কথা, সেটা দেখা যায় অনেক বুস্ট হচ্ছে। এটা তো আমরা টেস্ট না করে তো মানে বলতে পারবো না যে কেমন বুস্ট হচ্ছে, ঠিক না? তো এখন হ্যাঁ, তো এটা দেখা যায় খুব বেশি হলে তো আপনার বডিতে সমস্যা হলেও হতে পারে, কিন্তু কি ধরনের সমস্যা হবে সেই ব্যাপারে ডাব্লিউএইচও নীরব। সেই ব্যাপারে ডাব্লিউএইচও নীরব। ওভারডোজের ব্যাপারে ডাব্লিউএইচওর কোনো তথ্য নাই। আমি এগুলো নিয়ে অনেক রিসার্চ করছি, অনেক পড়াশোনা করছি, বাট ডাব্লিউএইচও এই ব্যাপারে কিছু বলে না। জাস্ট এইটুকুই যে আপনার ওই যে নর্মালি যে ভ্যাকসিনের যে ইয়েগুলো হইতে পারে, যে অ্যালার্জি, দেন হেডেক, পাশাপাশি দেখা যায় মায়ালজিয়া মানে শরীর ব্যথা, জ্বর, হ্যাঁ এগুলো ছাড়া তারা ওরকম কিছু বলে না, তেমন কোনো তথ্য নাই। আচ্ছা, এখন যাই হোক, এখন আপনার ব্যাপারটা আমি সম্পূর্ণ বুঝতে পারছি, দেন আশা করি আপনাকে বুঝাতে পারছি। এখন শুধু আমি রেফারেন্সটা দেবো, আর যদি সম্ভব হয় আপনি কালকে সেকেন্ড ডোজটা দিয়ে থার্ড ডোজ নেওয়ার আগে আপনি ওই মেডিকেল অফিসারের সাথে দেখা করবেন, দেন আমার দেওয়া রেফারেন্স গুলো দেখাবেন। আর যদি এতে করে উনি বলে যে না এখন নতুন নিয়ম হয়েছে বা ইয়ে হয়েছে, তো ওইটার রেফারেন্সটা আপনি চাবেন যে স্যার তাহলে আমাকে কাইন্ডলি ওই রেফারেন্সটা একটু দেবেন, ঠিক আছে? মুখের কথা বললেই তো স্যার উনি আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবো। না না, খুব ভালোভাবে বলতে পারেন। মানে জাস্ট ওই যে অ্যাগ্রেসিভ যে কয়েকজন মেডিকেল অফিসার ছিল ওদের কথা বললাম, কিন্তু আমাকে একটু মানে কোঅপারেটর করছে এরকম আছে, যে বলছে হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা তো দরকার নাই, এরকম আর কি। আবার এই যে একটু আগে বললাম না যে চামড়াতে যেটা দিতে হয়, মানে আপনি তো মাংসে দিয়ে ফেলছেন সেকেন্ড টাইম, যদি চামড়াতে দেয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই যে দুই পাশে দেওয়া শুরু করে, কিন্তু সেকেন্ড টাইম এই যে আপনার যে ঘটনা সেই ক্ষেত্রে চামড়াতে দিলেও হচ্ছে এক পাশে দিতে হবে, কিন্তু দেয় দুই পাশে। বুঝতে পারছেন? এটাও ভুল হয়। এটা নিয়ে আমি ভিডিও করছি অনেক। আমি যে মাংসতে দিচ্ছি এতে কি কোনো প্রবলেম হবে? না না না, এই মানে এই দুইটা রুটে দেয়া যায়, আইডি দেন হচ্ছে আইএম, দুইটা রুটেই দেয়া যায়। কিন্তু মানে দ্বিতীয়টার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মানে আমি পরিপূর্ণ সেভ আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা সমস্যা নেই। কিন্তু এটা খেয়াল রাখবেন যে ওই যে আইডি থেকে আইএম এ পরিবর্তন বা আইএম থেকে আইডিতে পরিবর্তন, সেটার ক্ষেত্রে আবার একটু ঝামেলা আছে, ঠিক আছে? যে সময় দিবেন যেটা দিবেন ওটা একরকমই থাকতে হবে। যেমন ওই যে এর আগে 3টা আইডিতে দিচ্ছেন, আইডিতেই থাকবে, মানে এখন এই যে আইএম এ দেওয়া শুরু করছেন আইএম এ দিবেন, মাংসে দিবেন, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। মানে এখন থেকে যত ভ্যাকসিন দিব সব মাংসে দিব। মানে ধরেন এখন যদি আপনি আইডি দিতেন গতকালকে সরি 3 তারিখে যেটা দিচ্ছেন, এটা যদি আপনি এখন আইডিতে দিতেন চামড়ার মধ্যে, তাহলে এখন বলতাম যে আপনি আইডি দেন, মানে চামড়ার মধ্যেই দেন। যেহেতু মাংস দিচ্ছেন সেই ক্ষেত্রে ওই 6 তারিখেরটা মাংস দিবেন, এটা আর কি। মানে যেই রুটে শুরু করবেন সেই রুটে শেষ করবেন। তাহলে স্যার এখানে একটা কথা আছে, আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তো এই ভ্যাকসিনটা তো আমি মূলত ফার্মেসি থেকে কিনে দিয়েছি, মেডিকেল থেকে পাইনি, যার কারণে আমাকে বলছিল ফার্মেসি থেকে কিনে দিতে। তো ফার্মেসির ওরা তো এত বেশি অভিজ্ঞ থাকে না মেডিকেল অফিসারদের মতো, তো ও আমাকে মানে এক হাতে দিয়ে দিতে পুরো ডোজটা। সমস্যা নাই, আইএম পদ্ধতি করে। হ্যাঁ হ্যাঁ, এটা আইএম হচ্ছে। আর ফার্মেসি থেকে আপনাকে আইডি দিতে পারবে না, তো এটার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন হয়। এটা ইনসুলিনের মতো ইনজেকশনও না, ইনসুলিন দেওয়ার মতো ইনজেকশনও না। রিসেন্ট আমি হচ্ছে একজনকে দিছিলাম, আমি আপনাকে ভিডিওর লিঙ্কটা দিতে বলবো আমার অ্যাসিস্ট্যান্টকে যে আছে এখন। ওইটা দিলে আপনি বুঝবেন যে কেমনে জায়গাটা ফুলে যায়,
চামড়ার মধ্যে দেওয়ার পরে স্যার আমার এটা হয়েছিল ঢাকা মেডিকেলে হয়েছিল স্যার এটা। হ্যাঁ ইঞ্জেকশন দেওয়ার পর আমি দেখছিলাম কিছু সময়ের জন্য আর কি চামড়াটা ফুলে গেছিল। হ্যাঁ সেটা ইনসুলিনের ইনজেকশন দিতে হয়, কিন্তু ইনসুলিন তো দেয়া হচ্ছে আপনার ওই সাবকিউটেনাস মানে চামড়ার নিচে, আর এটা হচ্ছে চামড়ার মধ্যে। এটা বিশেষ প্রশিক্ষণ যাদের নাই ওরা দিতে পারবে না কখনো। এই হচ্ছে অবস্থা আর কি। তো এটা যেহেতু আইএম দিতে সমস্যা নাই, আইএম রুটেও তো দেওয়া যায়, আইএম রুটে দেওয়া যায়, সেটার অনুমতি আছে WHO কর্তৃক, ওটা সমস্যা নেই। কিন্তু এখন আপনার জন্য যেটা নির্দেশনা সেটা হচ্ছে আপনি নিশ্চিত থাকেন, আর আপনি আগামীকালকে ডোজটা দিয়ে তারপর হচ্ছে ওই মেডিকেল অফিসারের সাথে একটু যোগাযোগ করেন। রাগ করলে থাক। স্যার এখানে আমার একটা কথা আছে বলবো? হ্যাঁ বলেন। আমি আগামী ডোজটা মেডিকেলে গেলে হয়তো যদি ভ্যাকসিন থাকে হয়তো ওনারা আমার পয়সা দিতে দিতে পারে, সেক্ষেত্রে যদি তার আইডি দিতে চায় তখন আমি কি করবো? না সেটা বলে দিবেন যে আমি তো এর আগে করছি, যে আইএমএ দিছি এখন মানে আইডিতে এটা কিভাবে, এটা হয় না বিশেষ ক্ষেত্রে। তবে WHO একটা আছে, নির্দেশনা আছে যে বিশেষ ক্ষেত্রে, যে ক্ষেত্রে ধরেন এমন হয় না যে টিকার তুলতা, যে টিকাটা ওইভাবে কিন্তু সাপ্লাই নাই বা নাই বা কোথাও পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে WHO বলছে যে বিশেষ বিবেচনায় রুট চেঞ্জ করা যেতে পারে। রুট চেঞ্জ বলতে যেটা বললাম যে আইডি থেকে আইএম হতে পারে, আইএম থেকে আইডি হতে পারে, ঠিক আছে, বিশেষ ক্ষেত্রে আর কি। তো এখন তো এটা সম্ভব, আপনি বাইরে থেকে কিনে দেওয়া তো সম্ভব, ঠিক না? হ্যাঁ এটা তো সম্ভব। হ্যাঁ, কিন্তু ওরা আইডি দিতে চাইবে, কারণ আইডি দিলে তো টিকার পরিমাণটা কম লাগে, আবার একটা ভায়ালে দেখা যায় 5 জনকে দিতে পারে, 4 জনকে দিতে পারে। আপনাকে ওইখানে আইএম কখনোই দিবে না। আইডি দিতে চাইলে আপনি আইডি দিয়ে আইএম পদ্ধতিতে যদি ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা তো পুরো সিরিঞ্জ ভরে না, সামান্য কিছু পরিমাণ ভরে, তাই না? 1 ml হয় আমার জানা মতে আর কি, 1 ml 1 cc। আপনি সিরিঞ্জে দেখবেন যখন এই যে কোনটা দিচ্ছেন, এটা ইনসেপ্টার যেটা, সেটা জি ইনসেপ্টার, রাইট। হ্যাঁ, ওই যে ভিতরে যে ইয়েটা থাকে আপনার, যে ওষুধটা থাকে, যখন ওই পানিটা দিয়ে হচ্ছে মেলানো হয়, খুব ঝাঁকাতে কিন্তু মানা করবেন। ফার্মাসি থেকে দিলেও কিন্তু ঝাঁকাতে মানা করবেন, এটা ঝাঁকানো যায় না, ঝাঁকালে হচ্ছে কানা হয়ে যায়, সমস্যা। আমার সামনে করা নাই, তবে দেখি আমি বাইরে, স্যার ওইটা আমি দেখি না কিভাবে সে করছে, আমি বাইরে বসা ছিলাম, সে আমাকে আইসা আচ্ছা ঠিক আছে, নেক্সটে বলে দিবেন যেন না থাকে আর কি। এটা জাস্ট পানিটা মিশালে একটু অপেক্ষা করলে দেন হয়ে যায়। আচ্ছা ওইটা না, এখন কথা হচ্ছে যে কি করতে বলবো স্যার একটু বলবেন? ঝাঁকাবেন, ঝাঁকাইতে মানা করবেন। জাস্ট যে পানিটা সাথে থাকে, ধরেন মানে এটা কি একটা হচ্ছে অ্যাম্পুল থাকে, একটা অ্যাম্পুল থাকে, এই যে টোটাল যে টিকাটা প্যাকেটটার ভিতরে হচ্ছে একটা অ্যাম্পুল থাকে আর একটা হচ্ছে ভায়াল থাকে। তো অ্যাম্পুলের ভিতরে হচ্ছে পানি থাকে, বুঝতে পারছেন? আপনার বোঝানোর সুবিধার্থে আর কি। অ্যাম্পুলটার ভিতরে থাকে পানি, এই পানিটা সম্পূর্ণ ওই যে ভায়ালে সিরিঞ্জ দিয়ে ঢেলে মানে অপেক্ষা করতে বলবেন, ঝাঁকাইতে মানা করবেন। জেনারেলি তো ঝাঁকায়, অন্যান্য সব ওষুধ ঝাঁকায়, ঝাঁকিয়ে তারপর হচ্ছে দেয়। হ্যাঁ পানিটা তো ওই যে ওই ভিতরে যে পাউডারটা, এটা পাউডার না, একটা ট্যাবলেটের মতো থাকে আর কি, ওইটার সাথে মেশানোর জন্য ঝাঁকানো যাবে না। হ্যাঁ আমি বিষয়টা আসলে বুঝলাম না, মানে ওই জিনিসটা কি একটার সাথে আরেকটা মিশায় নাকি সিরিঞ্জের মধ্যে টাইনা মিশায়? না একটার সাথে আরেকটা মিশায়। সিরিঞ্জ দিয়ে হচ্ছে আগে ওই যে পানিটা টেনে নিবে, টেনে নিয়ে ওই যে এখানে পাউডারটা বা ট্যাবলেটটা আছে সেখানে পানিটা ঢালবে। এই মানে ঢালার পরে, পানিটা পুশ করার পরে মানে ওই বোতলটা আর ঝাঁকাইতে মানা করবেন আর কি। মানে ওটা মেশার জন্য অপেক্ষা করতে বলবো? হ্যাঁ মেশার জন্য অপেক্ষা করতে হবে, জাস্ট একটু নাড়াচাড়া করে দেখা যাবে আর কি, যেটা মানে পুরোপুরি মিশছে কিনা। এটা এমনিতেই মিশে যায়। আগেবার ওনারা ঝাঁকাই দিতে, কারণ শর্ট টাইমের মধ্যে ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছে তো। এটা একটু খেয়াল রাখেন, এই ক্ষেত্রে আবার একটু হয়, কারণ অনেক ক্ষেত্রে ফোড়া হয়। কোনো প্রবলেম হয় না, এটা জাস্ট হচ্ছে যে ইনজেকশন সাইটে একটু বেশি ব্যথা হয় কারো, তারপর আবার একটু বাতাস জমে যায়, এইটুকুই সমস্যা। ব্যথা লাগছিল, রাইট স্যার, এই জিনিসটা হয়েছিল আমার, একদিনের মতো ব্যথা ছিল ইনজেকশনে। এটা আসলে ওই যে ফার্মাসিতে বেশিরভাগই তো যে প্রশিক্ষিত কেউ থাকে না, এই জন্য সমস্যাটা হয়, জানেন অনেক কিছু। আচ্ছা যাই হোক, এটা আপনি কালকে খেয়াল রাখবেন। আর যদি কালকে আপনি ওই যে ওই ইয়েতে যান, সেই ক্ষেত্রে আপনাকে যদি আইডি দিতে চায়, সেই ক্ষেত্রে আপনি আইডিটা দিন না, আপনি বাইরে থেকে আইএম দিয়ে ফেলিয়েন, ঠিক আছে? আপনার জন্য ভালো হবে। মানে আমি আইসা এখান থেকে ভ্যাকসিনটা না দিয়ে প্রয়োজন আমি এলাকায় আইসা কিনা আইএম দিয়ে দিব, রাইট? হ্যাঁ এটা আপনার জন্য ভালো হবে, কারণ রুট চেঞ্জ করলে দেখা যায়, যেহেতু WHO বলছে বিশেষ ক্ষেত্রে, তার মানে আপনার মানে সুযোগ থাকলে আপনি ওইটাই দেন, যে রুট শুরু করছেন সেটাই দেন, বুঝতে পারছেন? তাহলে আমি ইনশাআল্লাহ আগামীকালকে ভ্যাকসিন কিনে দিব, অসুবিধা নেই। হ্যাঁ ওরা আমার জানা মতে যে ওইখানে আপনার আইডি ছাড়া দেয় না, কারণ টিকার পরিমাণ তো বেশি লাগে, আইডি ছাড়া দেন। এই আর কি। তাহলে আমি রেফারেন্স গুলো দিয়ে দিতে বলছি, আপনি একটু দেখিয়েন, ঠিক আছে? তাহলে বুঝবেন। এখানে আরেকটু বিষয় জানা ছিল, বলবো? শিওর স্যার আমি ওই যে মানে জায়গা ধোয়ার পরে তো আমি মানে কি করছি, ওই ধোয়া জায়গার হাত নিয়ে হাতে মুখে মানে লাগিয়েছি, প্লাস বিভিন্ন কাপড়ে ধুলছি, তারপর বিভিন্ন প্লেট বাসন ধরা হয়েছে, তারপর আমি বালতির মধ্যে পা রেখা সাবান দিয়ে কইসা ওই বালতির মধ্যে আমি পা ধুলছিলাম। এক্ষেত্রে কি কোনো মানে ভবিষ্যতে প্রবলেম হওয়ার চান্স আছে?
না, ওরকম আসলে সমস্যা নাই। আপনি যদি ওই কোনো কারণে প্রাণীটা র্যাবিডও হয় বা আপনার এই যে শ্লমিক ঝিল্লি দিয়ে আপনি চোখে মুখে দিয়ে ইয়ে করে, যদি আপনি কিন্তু প্রিভিয়াসলি তো ভ্যাকসিনেটেড আর আপনার অলরেডি মানে আপনি অলরেডি ইমিউনাইজড, সেই ক্ষেত্রে সমস্যা নেই, ঠিক আছে। আর প্রাণীটা তো সুস্থ আছে, মানে আপনি তার যেটা সুস্থ বলা যেটা না। বললেন প্রাণী সুস্থ আছে। এখানে প্রাণী যেহেতু প্রাণী। সুস্থ, 10 দিন যদি পার হয়, যেমন 1 তারিখে জি জি। হচ্ছে আপনি মানে ইয়ে সংস্পর্শে আসলেন, এখন যদি 10 তারিখ পর্যন্ত সে সুস্থ থাকে তাহলে আপনার ভ্যাকসিনই নেওয়ার দরকার নেই। এই কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটছে, আমি কিন্তু পুরো ব্যাপারটা ভিডিও আকারে দিছি। আমার জি এই স্যার, যে পোষা বিড়াল ভিডিওটা আমাকে, দেখছি স্যার। আচ্ছা, এটা অবশ্য 10 দিনের মাথা মারা গেছে, এই স্যার জন্য এখানে আমি আমার ভ্যাকসিন নিতে হয়েছে। স্যার এখানে একটা কনফিউশন আছে, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার এখানে কুকুর দুইটা, একটা কুকুরে আমি দেখি জিব্বা বের করে রাখে, মুখ দিয়ে লালার মতো দেখছে, আর একটা কুকুর লাল কালার। আর কোন কুকুরে আমি পাঠা দিচ্ছি এটা আমি নিশ্চিত বলতে পারতেছি না। কিন্তু এই দুইটার বাইরে তো হবে না, ঠিক না? দুইটার একটা তো হবেই। আমার যতটুকু ধারণা দুইটার একটাই। আচ্ছা, তাহলে সমস্যা নাই, তা আপনি একটু নজর রাখেন তাইলে হবে আর কি। আর র্যাবিড ডগের ক্ষেত্রে তো আপনি আর দেখবেন খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে, ইচ্ছা করে কামড়াতে আসবে, পাগলা কুকুর এরকম টাইপের। পানি দেখলে ভয় পাবে, একটু পানি স্যার দুইটার মধ্যে একটা এরকম কিছু করে না। পানি দিয়ে এমনি প্রয়োজনে একটু বাটির মধ্যে পানি দিয়ে দেখবেন, নিজে নিজে খায় যদি তাহলে তো শেষ। আমি প্রতিদিন পানি দিয়ে চেক করছি আমার বিড়ালটা, যেটা হচ্ছে মারা গেছিল পরে। এইভাবেই মানে খুব দ্রুত বুঝে যায় আর কি যে র্যাবিস আসলে হয়ে গেছে কিনা বা হওয়ার চান্স আছে কিনা, স্যার এরকমটা গায়ের বুঝে। মধ্যে পানি ছিটা দিয়ে কি চেক করার কোনো ওয়ে আছে? না, গায়ের মধ্যে পানি ছিটা দিলে জেনারেলি হচ্ছে কুকুর বিড়াল দৌড়াদৌড়ি করে। খাইতে দেবেন, একটা পাত্রের মধ্যে খাইতে স্যার দেবেন। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন আছে। পানি খাওয়া তো হয়তো সম্ভবপর হবে না সবসময়, কারণ আমি কাজে থাকি তো। আচ্ছা আচ্ছা। তো স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে, আল্লাহ না করুক যদি ভ্যাকসিন থাইকা থাকে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হওয়ার চান্স আছে আমার এখন? না না, আপনার তো অলরেডি আপনি আপ টু ডেট ছিলেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। এটা র্যাবিড হইলেও আপনার কোনো সমস্যা ছিল না। ওই রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি যে ওই যে আপনি পরবর্তী 3 মাস যে আপনি সেফ, এটা বলে দিচ্ছে, WHO বলে দিচ্ছে যে যদি কোনো র্যাবিড ডগও যদি আপনাকে কামড়ায়, আঁচড় দেয়, সেই ক্ষেত্রে আপনি 3 মাস সেফ, আপনার ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। এটা আমি দিয়ে দিচ্ছি। আর পুরা মানে পিডিএফ বইটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যেন ওই যে ওই মেডিকেল অফিসার মানে ওই বেশি ইয়ে না করতে পারে আর কি, আপনার সাথে কোনো কিছু ইয়ে করতে না পারে, যাতে আপনি সম্পূর্ণটা দেখাই দিতে পারেন, ঠিক আছে। স্যার আরেকটা কোশ্চেন করবো, আপনার আসলে সময় নষ্ট করতে চাই না। না, সমস্যা নাই, আবার জুমার সময় চলে আসতেছে তো, আরেকজন আছে কলে। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন। স্যার ওই যে আমার বাসায় যে বিভিন্ন জায়গায় ধরা হয়েছে, মানে এই ভ্যাকসিন কি জীবিত থাকে না নির্দিষ্ট সময় পরে মানে ওইটা নিশ্চিহ্ন হয়ে যায়? মানে এটা নিয়ে আমি প্রশ্নটা সবাইকে বুঝতে পারিনি। মানে হচ্ছে আমি যে ওই যে হাত দিয়া ধোয়ার পরে হ্যাঁ, বা ওই জায়গায় প্রতিষ্ঠানে হাত দেওয়ার পর আমি যে বিভিন্ন জায়গায় স্পর্শ করতে, সেক্ষেত্রে মানে আমার শরীরের বাইরে যে এটা ভাইরাসটা আছে সেটা কতক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারে? আচ্ছা আচ্ছা, সেটা 1 ঘন্টা, 1 ঘন্টা বা সর্বোচ্চ 1.5 ঘন্টা আর কি। এটারও রেফারেন্স আমার কাছে আছে, হ্যাঁ। কারণ জেনারেলি হচ্ছে এটা তো থুতুর মধ্যে থাকে। কুকুর অনেক সময় দেখা যায় নিজে ওই যে হাত পা যে পা কি বলে আপনার পা পরিষ্কার করে না, আমরা হাতের মতোই বলি সামনে যেটা পাকে, তো এই হাত পরিষ্কার করার অবস্থায় যখন ওই যে তার ইয়ে চলে যায়, নখে চলে যায়, তখন আঁচড় দিলেই কিন্তু আপনার ওই র্যাবিস হওয়ার সম্ভাবনা, যদি ওই প্রাণীটা র্যাবিড হয়। তো এটা জেনারেলি লালার মধ্যে থাকে, তো আপনি দেখবেন যে নর্মালি আমরা যে কাশি থুতু ফেলি না, এই ঘন্টাখানেক পরে দেখবেন যে এটা তো মানে ভ্যানিশ হয়ে যায় একদম, তাপের কারণে ভ্যানিশ হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। তো এটা ওই 1 ঘন্টার বেশি স্টে করেন। এটা রেফারেন্সও আছে, আমি একটু খুঁজলে আমি আপনাকে দেখাতে পারি। তারা ওই যে আমরা তো আসলে মানে বেশি বুঝি অনেক সময়, এটা হচ্ছে সমস্যা, বুঝছেন? আমি ওই যে চ্যাট জিপিটিতে সার্চ করছিলাম, তো ওইখানে দেখা ছিল সর্বোচ্চ 8 দিন পর্যন্ত নাকি জীবিত থাকে। 8 দিন পর্যন্ত তো হওয়ার কথা না। 8 দিন পর্যন্ত ওই যে এইচআইভি থাকতে পারে, আর তারপরে ওই যে সরি এইচবিএস এজি থাকতে পারে। এইচআইভিও 3-4 দিনের বেশি স্টে করেন। বাট র্যাবিস আমার জানা মতে সর্বশেষ তথ্য অনুযায়ী হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে মিস্টেক করে, আপনি রেফারেন্স চাইবেন চ্যাট জিপিটিতে যখন আস করবেন যে এই ঘটনাটা রেফারেন্স দাও, লিঙ্ক দাও, তারপরে যে কোথায় কোন পজিশন পেপারে বা কোন রিসার্চ পেপারে আছে আমাকে ওটা দিয়ে, তখন আবার দিতে পারবেন। তার মানে আমি এখন বর্তমান আল্লাহর রহমতে মানে বাড়িতে ভাইরাস থাকুক বা না থাকুক, আমার শরীরে ভাইরাস থাকুক বা না থাকুক, মানে সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমি সেফ আছি। একদম সেফ থাকবেন, একদম সেফ আছেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। একদম নিশ্চিন্ত থাকেন। এখন শুধু ওই যে প্রপার ডোজটা কালকে মেনটেন করেন, এতে করে আপনি আবার পরবর্তী 3 মাস সেফ থাকবেন, ঠিক আছে। জি জি। তো ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। আর কোনো প্রশ্ন আছে? স্যার ছোট্ট একটা প্রশ্ন, এটা মানে উপর ছিল না। আর হ্যাঁ। রিক ভ্যাকসিনটা কখন দিতে হয়? আর এই যেটা রিক যেটা, জি জি জি, আমার তো যে ব্লাড দেখছিলাম, তো আমি এই কারণে আর কি ভয় লাগতেছে। রিকটা হচ্ছে ক্যাটাগরি 3-তে। ক্যাটাগরি 3 হচ্ছে আপনার ওই যে রক্তপাত হবে, কিন্তু কয়েকটা জায়গায় হচ্ছে আপনার এরকম আঁচড় কামড় পড়লে তখন যায় আর কি। আপনার তো জাস্ট এক জায়গায়, তাই না? জি জি, পায়ের মধ্যে আর কি। আপনার মানে পায়ের মধ্যে। আর আমি রক্ত দেখছি, কিন্তু রক্ত বায়া বায়া নিচে পড়েনি এটা। আচ্ছা, এই জন্যই এটা ওই ডাক্তার সাহেবরা ডিসিশন নেয়নি আর কি।
এটা দিতে হয় কখন, ওই যে যখন ওই যে আপনার খুব বেশি ইয়ে করে, আপনার যে উপরের দিকে যখন কামড়ায়, মাথা, ঘাট, তারপর গাল, মুখ এরকম হয় না, তো সেই ক্ষেত্রে আপনারা ওই যে আবার টিকাটা দিলে এটা কাজ করতে একটু দেরি করে। তো এই রিকটা দিয়ে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন বলা হয় আর কি এটাকে, এটা দিয়ে হচ্ছে ওটাকে আরো বুস্ট করা হয় যেন আরো দ্রুত টিকাটা কার্যকর হয়। এটা সব ক্ষেত্রে লাগে না, পায়ের নিচে হলে অনেক ক্ষেত্রে দেয় না, এই আর কি। খুব কম হলে একটা আছে বলে দেন। আপনার কারণে যে ব্লাড বের হইছে চামড়া পাইটা, এর কারণে আলাদা মতো সমস্যা নেই, তাই না? না না, এর কারণে সমস্যা নেই, এর কারণে সমস্যা হয় না, এর সমস্যা হয় না। ঠিক আছে স্যার, ইনকেস যদি কখনো ফোন দিতে হয়, মানে ফোন দিতে পারবো? ফোনে হয়তো আমি অ্যাক্টিভ নাও থাকতে পারি, আপনি ওই যে ওই আমাদের ইয়েতে হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে ওরা আপনাকে ফ্রি টাইম বলে দেবে। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, রেফারেন্স গুলো দিয়ে দিবেন নামাজের পর, চলে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।